ছাত্রছাত্রীরা আজকে আমরা শিখব মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। আমরা পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলি পরপর আলোচনা করব। তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সংকেত লেখো। সংকেত লেখো। কিসের সংকেত লিখতে হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট। এবং সোডিয়াম সালফেট। এবং সোডিয়াম সালফেট। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে এটা একটা যৌগিক পদার্থ। ম্যাগনেসিয়াম অর্থাৎ Mg, ক্লোরাইড অর্থাৎ ক্লোরিন। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 এবং ক্লোরিনের 1। যখন আমরা সংকেত লিখব তখন এদের যোজ্যতাটা পরস্পরের মধ্যে এক্সচেঞ্জ হয়। ম্যাগনেসিয়ামেরটা ক্লোরিনে এবং ক্লোরিনেরটা ম্যাগনেসিয়ামে আসবে। সুতরাং ম্যাগনেসিয়ামের যোজ্যতা ক্লোরিনে যাবে 2 এবং এই 1 ম্যাগনেসিয়ামে আসবে। সুতরাং আমাদের সংকেতটা হবে MgCl2। সেরকমই সোডিয়াম সালফেট। সোডিয়াম অর্থাৎ Na, সালফেট অর্থাৎ SO4। এই ক্ষেত্রেও সোডিয়াম 1 এবং সালফেটে 2 যোজ্যতা আছে। সুতরাং এদের যখন এক্সচেঞ্জ হবে সোডিয়াম সালফেটের যোজ্যতা গ্রহণ করবে এবং সোডিয়ামের সালফেট একটা। সুতরাং আমাদের সংকেত হচ্ছে Na2SO4। Na2SO4। সুতরাং আমাদের সংকেত হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের MgCl2 এবং সোডিয়াম সালফেট Na2SO4। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। আমাদের পরের প্রশ্ন আছে, বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে? বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস কিভাবে সাহায্য করছে? ফাইটোকেমিক্যালস কথার অর্থ হলো উদ্ভিজ্জ রাসায়নিক। এই উদ্ভিজ্জ রাসায়নিক কোথায় থাকে? আমাদের বাজারে যত কালারফুল বা রঙিন ফল মূল শাকসবজি দেখতে পাই সেখানেই এই উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ সেই সমস্ত ফলমূল এবং শাকসবজিতে বর্তমান থাকে। এবং সেই যে রঙিন পদার্থ, সেই রঙিন পদার্থের নাম হলো ক্যারোটিনয়েডস। এই উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ বিভিন্ন খাবারে উপস্থিত থাকায় এদের কাজ কি? এগুলো কি করে? আমাদের বয়সকে ধরে রাখে, মানে বুড়ো হয়ে যাওয়া সহজে বুড়ো হতে দেয় না, বয়সকে ধরে রাখে বা যৌবনতাকে ধরে রাখে। হতে দেয় না। দ্বিতীয়ত আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। ক্যান্সার হতে দেয় না।
তাহলে এই উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের সহজে বুড়ো হতে দেয় না বা বুড়ো হওয়াকে একটু ধীর করে দেয় এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং ক্যান্সারের মতো দুরারোগ্যও সহজে হতে দেয় না। আমরা এরপর 3 নম্বর প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে তা ব্যাখ্যা দাও। তাহলে কি বলছে, মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে। আমরা জানি মাটির কলসিতে অসংখ্য ছিদ্র থাকে মাটির কলসিতে। মাটির কলসিতে অসংখ্য ছিদ্র আছে। এবার মাটির কলসির ভেতরে জল আছে। এই মাটির কলসির ভেতরের জল এই ছিদ্র বেয়ে বেয়ে কলসির গায়ে লেগে থাকে এবং যখন কলসির গায়ে ছিদ্র বেয়ে যখন জলগুলি বাইরে আসে তখন সেই জলগুলি বাষ্পীভূত হওয়ার চেষ্টা করে। কলসির জল বাষ্পীভূত হওয়ার চেষ্টা করে। এবার বাষ্পীভূত হওয়ার জন্য বা বাষ্পীভবনের জন্য কিসের দরকার হয়? লীন তাপের। এর জন্য প্রয়োজন লীন তাপের। এই লীন তাপ কলসির গায়ে লেগে থাকা জলকণাগুলো কোথার থেকে পাবে? এই প্রয়োজনীয় লীন তাপ কোথার থেকে পাচ্ছে? কলসির ভেতরের যে জল আছে সেই জল থেকে প্রয়োজনীয় লীন তাপ গ্রহণ করে। তাহলে কলসির গায়ে লেগে থাকা জলকণাগুলি প্রয়োজনীয় লীন তাপ গ্রহণ করে কলসির ভেতরের জল থেকে। ফলে কি হয়, কলসির ভেতরের জল যখন কিছুটা তাপ বর্জন করে ফলে কলসির ভেতরের জলটা ঠান্ডা থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র কণা থাকে এবং এই ছিদ্রের মাধ্যমে কলসির ভেতরের জলগুলি কলসির বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে জলগুলো বাষ্পীভূত হওয়ার চেষ্টা করে। আর বাষ্পীভবন হওয়ার জন্য কিসের দরকার হয়? লীন তাপের দরকার হয় এবং এই লীন তাপ কোথার থেকে পাচ্ছে? কলসির ভেতরের জল থেকে। সুতরাং কলসির ভেতরের জল কিছুটা যখন তাপ বর্জন করে তখন কি হয়? কলসির ভেতরের জল ঠান্ডা হয়ে যায়, যার ফলে আমরা কলসির ভেতরের জল বা মাটির কলসির ভেতরের জল আমরা ঠান্ডা পাই। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন। রোজ চাউমিন, এগরোল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্ট ফুড জাতীয় খাদ্য যদি আমরা গ্রহণ করি তাহলে কি কি ক্ষতি হতে পারে? চাউমিন, এগরোল, পেস্ট্রি ও বিরিয়ানি জাতীয় খাদ্য হতে পারে। দেখো,
চাউমিন, এগ রোল, পেস্ট্রি, বিরিয়ানি জাতীয় খাবার যদি রোজ খাওয়া হয় তাহলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের রোগ হতে পারে। 1 নাম্বার কী কী ক্ষতি হতে পারে? আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের ক্ষতি হয়। 2 নাম্বার ফুসফুস, বৃক্ক এবং হাড়ের ক্ষতি করে। 3 নাম্বার ক্যান্সারও হতে পারে। তাহলে এই সমস্ত খাবার যদি আমরা রোজ খাই তাহলে আমাদের হৃৎপিণ্ডের ক্ষতি হয়, ফুসফুস, বৃক্ক, হাড়ের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এবং ক্যান্সারের মতো রোগ হতে পারে। এরপর আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। এর পরের প্রশ্ন হলো, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলতে কি বোঝায়? কি বোঝায়? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার একটি উদাহরণ দাও। এবং একটি উদাহরণ দাও। তাহলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলা হচ্ছে? যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ উৎপন্ন করবে, এই ধরনের বিক্রিয়াকেই আমরা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলব। তাহলে কি বলা হয়েছে এই ক্ষেত্রে? 2 বা ততোধিক যে রাসায়নিক বিক্রিয়ায় মৌলিক পদার্থ, এই ক্ষেত্রে কি হচ্ছে? মৌলিক পদার্থের সংযোগে, 2 বা ততোধিক মৌলিক পদার্থের সংযোগে বা যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ উৎপন্ন হয়, তাকে আমরা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলবো। আচ্ছা, এবার একটি উদাহরণ দিতে বলা হয়েছে। তাহলে উদাহরণ, যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কী তৈরি করছে? জল তৈরি করছে। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি মৌলিক পদার্থ এবং জল হলো একটি যৌগিক পদার্থ। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলা হচ্ছে? যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌলিক পদার্থের সংযোগে একটি যৌগিক পদার্থ উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। এবং উদাহরণ হলো, যেমন হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন এবং হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ জল উৎপন্ন হচ্ছে। তাহলে এটি হলো একটি উদাহরণ। এরপরে আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। জীবদেহে জলের যে কোনো 3টি ভূমিকা ব্যাখ্যা করো।
যে কোনো তিনটি। এখানে জলের যে কোনো তিনটি ভূমিকা বলা হয়েছে। আচ্ছা, 1 নম্বর, জল জীবের প্রয়োজনীয় নানা বিক্রিয়া ঘটাতে জল সাহায্য করছে, এবং জল আবার কতগুলি জীবের বাসস্থান হিসাবেও কাজ করছে। তাহলে জল যেমন বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, জল প্রয়োজনীয় বিক্রিয়া ঘটায়, আবার বিভিন্ন প্রাণীর বাসস্থান হিসাবেও কাজ করে। যেমন ধরো সামুদ্রিক প্রাণী, জলে যে সমস্ত প্রাণীরা থাকে, বেও কাজ করে। 2 নম্বর, বাইরের তাপমাত্রা দ্রুত বদলালেও প্রাণীদের তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট থাকে। এটাতে জলের একটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জলের বাইরের, যেমন ধরো গরমকালে কী হয়, কোনো দিন টেম্পারেচার অনেক কম থাকে তাপমাত্রা, তারপরের দিনই হুট করে অনেকটাই বেড়ে গেল। যেমন ধরো একদিন যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তার পরের দিনে 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তাই বলে কিন্তু আমাদের যে শরীরের বা জীবের যে শরীরের যে তাপমাত্রা, সেটা কিন্তু বদলাচ্ছে না, সেটা নির্দিষ্টই থাকে। তাহলে বাইরের তাপমাত্রা দ্রুত বদলালেও জীবের দেহের তাপমাত্রা নির্দিষ্ট থাকে। আবার জল আবার পরিবাহকের কাজ করে। কীরকম করছে, জলের মাধ্যমেই দেহের বিভিন্ন খাবার এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছায়। যেমন ধরো রক্তের মাধ্যমে আমরা যে খাবারগুলো খাই, সমস্ত খাবার শোষণ হয়ে রক্তে পৌঁছায়, এবং রক্ত কী করে, সেই খাবারগুলিকে প্রত্যেকটি কোষে কোষে পৌঁছায়। এবং রক্তের মধ্যে জলীয় অংশ আছে, আমরা জানি রক্তকণিকা এবং রক্তরস নিয়ে গঠিত। এই রক্তের মাধ্যমেই আমাদের প্রয়োজনীয় খাবারগুলি কোষে কোষে পৌঁছে যায়। সুতরাং জল একটি পরিবাহকের কাজ করছে। তাহলে আমরা জলের 3টি ভূমিকা আলোচনা করলাম। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন হলো, একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? আচ্ছা, এটা নির্ণয় করতে হবে। আমরা জানি C = 5/9 F - 32। এটা সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে
সম্পর্ক সি ইকুয়ালস টু 5/9 ইন্টু এফ মাইনাস 32। তাহলে এটা আমাদের অঙ্ক করতে হবে। সি সমান সমান 5f মাইনাস, এটাকে গুণ করতে হবে উপরে 160/9 আর 9c সমান সমান 5f মাইনাস 160। আর আমি এই পুরো সমীকরণটাকে পরিবর্তন করব। তাহলে 5fটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, 160 মাইনাস 160 সমান সমান 9c, 9cটাকে ডান দিকে, আর 5f সমান সমান 9c प्लस 160 और f समान समान 9c प्लस 160/5 और f समान समान 9 इंटू c एर मान बला হয়েছিল 40, সুতরাং এখানে 40 प्लस 160/5, সুতরাং এখানে যেহেতু সি সমান সমান 40 প্রশ্নের মধ্যে দেওয়া আছে, 4 9 36 360 প্লাস 160/5, এটাকে যদি যোগ করি তাহলে হচ্ছে 520/5। তাহলে এটাকে যদি এটাকে ভাগ করলে হবে 104। সুতরাং আমরা পেয়ে গেছি এফ সমান সমান 104। তাহলে উত্তরটা কি হবে? একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান হবে 104 ডিগ্রি ফারেনহাইট। এটা আমাদের উত্তর বেরিয়ে গেল। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। পরবর্তী প্রশ্ন উত্তরে নেক্সট, ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়? কি কি লক্ষণ দেখা যাচ্ছে? আচ্ছা, ম্যারাসমাস হলো প্রোটিনের অভাবে হওয়া একটি রোগ। ম্যারাসমাস প্রধানত কিসের অভাবে হচ্ছে? প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে। ঘটে। আচ্ছা, এই রোগের লক্ষণগুলি কি কি? লক্ষণ হলো 1 নম্বর, চামড়াগুলোর সব থেকে বেশি ক্ষতি হয়। চামড়ার, দেহের চামড়ার ক্ষতি হচ্ছে। চামড়ার ক্ষতি সব থেকে বেশি হচ্ছে। দ্বিতীয়ত, হাড়গুলি বাইরে বেরিয়ে আসে, মানে বাইরের থেকে দেখেই বোঝা যায় শরীরের হাড়গুলি, সুতরাং দেহের বাইরে হাড়গুলি বেরিয়ে আসে। তৃতীয়ত দেখা যাচ্ছে পেশি কুঁচকানো, জায়গায় জায়গায় পেশি কুঁচকানো থাকে। এবং চতুর্থত, হাত ও পা সরু সরু হয়ে যায়।
তাহলে ম্যারাসমাস রোগের এই 4 ধরনের লক্ষণ দেখা যায়। প্রথমত দেহের চামড়াগুলির ক্ষতি হয়, খুব বেশি পরিমাণে ক্ষতি হয়ে যায় এবং বাইরের থেকে দেহের হাড়গুলো দেখা যায়, জায়গায় জায়গায় পেশিগুলো কুঁচকানো থাকে, হাত পা সরু হয়ে যায়। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলেছে তুতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি পরিবর্তন দেখব? তুতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি পরিবর্তন দেখব? এবং এটি কি ধরনের বিক্রিয়ার কি ধরনের পরিবর্তন তা বিক্রিয়ার মাধ্যমে দেখা হয়। এটি কি ধরনের বিক্রিয়া? বিক্রিয়ার সমীকরণ দাও। আচ্ছা, আমাদের এখানে কি বলা হয়েছে? তুতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দেওয়া হলো। তুতে অর্থাৎ কপার সালফেট, CuSO4, এটা হলো তুতের সংকেত, কপার সালফেট। এর জলীয় দ্রবণে লোহার পেরেক অর্থাৎ Fe অর্থাৎ Fe এবং এদের মধ্যে বিক্রিয়া হবে। কি হচ্ছে? কপারের ধনাত্মক কপার সালফেট এটা একটা যৌগিক পদার্থ। এর কপারের হলো ধনাত্মক আয়ন বহন করে এবং সালফেট ঋণাত্মক আয়ন বহন করছে এবং লোহা ধনাত্মক আয়ন বহন করছে। সুতরাং যখন কপার সালফেটের সঙ্গে লোহার বিক্রিয়া ঘটছে তখন লোহা কপার সালফেট থেকে সালফেট বেরিয়ে এসে লোহার সঙ্গে যুক্ত হবে এবং এটা তৈরি হবে FeSO4। যেহেতু এটা পজিটিভ আয়ন এবং সালফেট হলো নেগেটিভ আয়ন, সুতরাং পজিটিভ নেগেটিভ এই দুই জনের পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। সুতরাং এদের মধ্যে বিক্রিয়ায় ফেরাস সালফেট তৈরি হবে এবং কি হবে? এখান থেকে কপার বেরিয়ে যাবে এবং যখন তুতের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে দেওয়া হলো কিছুক্ষণ পর দেখব যে কপার লোহার পেরেকের উপরে একটি পাতলা বাদামি রঙের একটা আস্তরণ তৈরি করবে কিছুক্ষণ পরে। এবং আর কি দেখা দিতে পারে যে দ্বিতীয়ত লোহা জলে একটু দ্রবীভূত হবে, কিন্তু সেটা সামান্য পরিমাণে, যেটা চোখে বোঝা যাবে না। এবং এটি বলা হয়েছে কি ধরনের বিক্রিয়া? এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া এবং এই বিক্রিয়ার সমীকরণ হলো কপার সালফেট প্লাস Fe এবং যুক্ত বিক্রিয়ার পরে তৈরি হচ্ছে ফেরাস সালফেট প্লাস কপার। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে।
এর পরের প্রশ্ন আছে, তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো। তোমার দেহ থেকে কোন কোন উপায়ে অর্থাৎ মানব দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যাচ্ছে। 1 নাম্বার, মূত্রের মাধ্যমে জল বাইরে বেরিয়ে যায়, মূত্রের মাধ্যমে। দ্বিতীয়ত ঘামের মাধ্যমে। তৃতীয়ত শ্বাসের মাধ্যমে, যখন আমরা শ্বাস প্রশ্বাস করি তখন। চতুর্থত মলের মাধ্যমে। পঞ্চমত চোখের জলের মাধ্যমে। তাহলে কী হচ্ছে, কোন কোন মাধ্যমে হচ্ছে? মূত্রের মাধ্যমে আমাদের জল বেরিয়ে যায়, ঘামের মাধ্যমে বেরিয়ে যায়, যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই তখন আমাদের দেহ থেকে জল বেরিয়ে যায়, এবং যখন আমরা মল ত্যাগ করি তখন মলের মাধ্যমেও জল বেরিয়ে যায়, যখন আমরা কান্নাকাটি করি আমাদের চোখের মাধ্যমেও জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত উপায়ে জল আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। তাহলে আমরা আলোচনা করলাম আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলি পরপর আমরা আলোচনা করলাম। মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো দেওয়া হলো, প্রশ্ন উত্তরের সাথে দেওয়া হলো, এগুলো তোমরা মন দিয়ে ভালো করে পড়বে এবং ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে সবাই।